সানসেট একাডেমির পক্ষ থেকে আরো একটি ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এর আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কিন্তু অ্যানসিয়েন্ট হিস্ট্রির ওপরে চ্যাপ্টার ডিটেল এমসিকিউ করছিলাম। তো অনেকে পছন্দ করেছো, অনেকে বলেছো যে মিক্স জিএ করতে, তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ না করে। তো আমরা আজকে মধ্য ভারতের ইতিহাস নিয়ে শুরু করছি, আমাদের মিক্সড জিকে। ঠিক আছে? তো ওখানে আগের যে ক্লাসগুলো সেখানে দুটো চ্যাপ্টার বাকি আছে, পালসেন যুগের একটা চ্যাপ্টার আর দক্ষিণাদের চ্যাপ্টার। ওই চ্যাপ্টার দুটো এখনো করায়নি, যদি তোমরা চাও তাহলে করাবো, না হলে কিন্তু এই মধ্য ভারতের ইতিহাসে এগিয়ে যাবো। পরবর্তীতে মিক্স জিকের ক্লাসে তোমরা চাইছিলে সেটাতে এগিয়ে যাবো। ঠিক আছে? চলো আজকের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধ মোহাম্মদ ঘুরির সামনে দিল্লি দরজা উন্মুক্ত করে দেয়? দিল্লির দরজা উন্মুক্ত করে দেয়। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ নাকি পানিপথের যুদ্ধ? আমরা এখানে যদি সঠিক উত্তরটা বলি মোহাম্মদ ঘুরির জন্য, তাহলে সঠিক উত্তর হিসেবে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে? তরাইনের, কেননা তরাইনের প্রথম যুদ্ধের কথা যদি বলি তাহলে এটা হয়েছিল 1191, এবং এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়ী হয়েছিল। ঠিক আছে? পৃথ্বীরাজ জয় হয়েছিল, এবং এই যে দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল কত 1192, সেখানে কিন্তু জয়লাভ করেছিল হচ্ছে ঘুরি। ঠিক আছে? এর ফলে কিন্তু তার দিল্লির যে দরজা সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। আর দুটো অপশনের কথা যদি বলি তাহলে বলেই দিই, যে খানোয়ারের যুদ্ধ। খানোয়ারের যুদ্ধ কত হয়েছিল 1527, কার সাথে যদি বলি তাহলে হয়েছিল কিন্তু বাবরের সাথে। কার হয়েছিল? মেবারের রানা সঙ্গ। ঠিক আছে? এর সঙ্গে হয়েছিল 1527। পানিপথের যুদ্ধ যদি বলি, পানিপথের যুদ্ধ, ফার্স্ট পানিপথের যুদ্ধ বলি তাহলে 1526। ঠিক আছে? এগুলো তো আমাদের সঙ্গে যুক্ত নয়, তো এখানে মোহাম্মদ ঘুরির যেটা হবে সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন চলে যাই। পর্যটক আব্দুর রাজ্জাক কোন শাসকের সময়কালে ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, শামসুদ্দিন ইলিয়াস শাহ নাকি দ্বিতীয় দেবরায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দ্বিতীয় দেবরায়। ঠিক আছে? দ্বিতীয় দেবরায় কে ছিল? দ্বিতীয় দেবরায় ছিল কিন্তু সঙ্গম বংশের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা। আমার হাতে লেখা খারাপ, তার জন্য একটু ক্ষমা প্রার্থী আমি। ঠিক আছে? আচ্ছা, আর মোহাম্মদ বিন তুগলকের টাইমে কে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের টাইমে এসেছিল কিন্তু ইবন বতুতা। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়? ভালো করে এটা মানে কোশ্চেনটা বুঝতে হবে। দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়? এখানে কিন্তু শেষ হয়ে যাবে এরকম কোনো কথা নেই, বলা আছে ধ্বংস হয়ে যায়। তাহলে কি চেঙ্গিস খান, নাদির শাহ, বাবর নাকি তৈমুর লং? এখানে সঠিক উত্তরটি হিসেবে কিন্তু আমাদের তৈমুর লং। ঠিক আছে? যেহেতু ধ্বংসের কথা বলেছে সুলতানি সাম্রাজ্য, তাহলে এটা হয়ে যাবে তৈমুর লং। তৈমুর লং কত সালে সে দিল্লি আক্রমণ করে বা ভারত আক্রমণ করে? সেটি ছিল হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। সেই সময় যদি বলি সুলতান কে ছিল, সেই সময় কিন্তু সুলতান ছিল হচ্ছে নাসির উদ্দিন, নাসির উদ্দিন মামুদ। ঠিক আছে? সে কোন বংশের ছিল? সে ছিল হচ্ছে কিন্তু তুগলক বংশের সম্রাট ছিল। ঠিক আছে? এর আমলে কিন্তু তৈমুর লং দিল্লি আক্রমণ করে এবং দিল্লিকে পুরো ধ্বংস করে যায়। এবার যাকে মানে আমাদের ইতিহাসে যেটা কথা বলা আছে যে দিল্লিকে জমপুরিতে পরিণত করেছিল, সেটা করেছিল তৈমুর লং 1397 সালে। ঠিক আছে? আর যদি বলি অনেক সময় প্রশ্নটা থাকবে যে সুলতানি সাম্রাজ্য অবসান করেন কে, তাহলে কিন্তু হয়ে যাবে বাবর। ঠিক আছে? অবসানের কথা বললে সেটা হয়ে যাবে কিন্তু বাবর। ঠিক আছে? 1526-এর ফার্স্ট পানিপথের ব্যাটেলে। ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন। কোন সুলতান পার্সিয়ান উৎসব নওরোজের প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিশ নাকি নাসিরুদ্দিন মাহমুদ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন নওরোজ প্রথা চালু করেন। ঠিক আছে? এই গিয়াসুদ্দিন বলবন যে উপাধিটি নিয়েছিল সেই উপাধিটি কি? জিল ই ইলাহি, তাই তো? জিলি ইলাহি এই উপাধিটি কিন্তু নিয়েছিল গিয়াসুদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন চলে যাই। আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে সিকান্দার লোদি, ইলতুৎমিশ, শাহজাহান নাকি আকবর? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের সিকান্দার লোদি বা সিকান্দার লোদি শাহ। ঠিক আছে? বা সিকান্দার শাহ বা সিকান্দার লোদি শাহ যেটাই বলি, সেটা হচ্ছে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? আর আকবরের সঙ্গে অনেক সময় কনফিউশন লেগে যায়। আকবর কিন্তু 1558 সালে রাজধানী বানান হচ্ছে রাজধানী বানান আগ্রাকে। ঠিক আছে? এর সঙ্গে কনফিউশন লেগে থাকে, তার জন্য বলে দিলাম।
রাজধানী বানিয়েছিল আকবর, আগ্রাসন প্রতিষ্ঠা করেছিল হচ্ছে সিকান্দার লোদি। ঠিক আছে, সিকান্দার শাহ লোদি, সিকান্দার লোদি শাহ হয়ে গেছে, এটা হচ্ছে সিকান্দার শাহ লোদি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান যিনি প্রথম সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন? সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন কোন দিল্লি সুলতান? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, কুতুবুদ্দিন আইবক নাকি মোহাম্মদ বিন তুগলক? এখানেও কিন্তু সঠিক উত্তরটি হিসেবে আমাদের গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন যিনি আমাদের সিজদা পাইবাস প্রথাও চালু করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 7 নম্বর, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খা, জুনা খা, উলুগ খা, বহুল লোদি? ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি হিসেবে কিন্তু খিজির খা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা। আচ্ছা, এই জুনা খায়ের আসল নাম যদি বলি, এই জুনা খায়ের আসল নাম হচ্ছে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম ছিল জুনা খা, আর উলুগ খা ছিল হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন আসল নাম, উলুগ খা, জুনা খা ছিল মোহাম্মদ বিন তুগলকের আসল নাম। ঠিক আছে, আর সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে কিন্তু খিজির খা। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটান? ইকতা ব্যবস্থার অবসান ঘটান, ভালো করে দেখবে, যেটা প্রশ্ন সেটা হচ্ছে অবসান ঘটানোর কথা বলা হয়েছে। তাহলে অবসান কি ঘটান? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন নাকি ফিরোজ শাহ তুগলক? তাহলে এখানে ইকতা প্রথার যে অবসান সেটা ঘটিয়েছিল হচ্ছে কিন্তু আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আর চালু যদি কে বলি, চালু করেছিল কিন্তু হচ্ছে ইলতুৎমিশ, কিন্তু ইকতা প্রথা চালু করেছিল এবং বন্ধ করেছিল আলাউদ্দিন খলজি। 9 নম্বর প্রশ্ন, তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল? একটু আগে কয়েকটা প্রশ্ন আগে আমরা আলোচনা করলাম, 1298, 1365, 1398 নাকি 1498? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1398। কাদের সময়ে? তুগলকদের সময়ে। কি নাম ছিল সেই সম্রাট যখন ছিল? নাসিরুদ্দিন মামুদ, তাই তো? আগের কোশ্চেন লিখেছিলাম, তাও একবার বলে দিচ্ছি, নাসিরুদ্দিন মামুদ, তাই তো? নাসিরুদ্দিন মামুদ ছিল সেই টাইমের দিল্লির সুলতান। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে জয়নাল আবেদিন রাজত্ব করতেন? জয়নাল আবেদিন নামটা শুনে পরিচিত মনে হচ্ছে কি? তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। জয়নাল আবেদিনকে কি বলা হতো? জয়নাল আবেদিনকে বলা হতো আমাদের, সরি, কি বলা হতো? কাশ্মীরের আকবর, তাই তো? তাহলে কি জয়নাল আবেদিনকে কি বলা হতো? কাশ্মীর আকবর। তাহলে সঠিক উত্তরটি কি যাবে? আসাম, দিল্লি, পাটলিপুত্র, কাশ্মীর। তাহলে কোথায়, কোন অঞ্চলে রাজত্ব করতেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের কাশ্মীর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গোল গম্বুজ, গোল গম্বুজ নিম্নের কোন স্থানে অবস্থিত? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, জয়পুর নাকি বিজাপুর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের বিজাপুর। বিজাপুরে রয়েছে গোল গম্বুজ। আচ্ছা, এই গোল গম্বুজটা কি বা সেটা যদি বলি, বিজাপুরের যে শাসক ছিল সে আদিল শাহ, আদিল শাহের সমাধিটা হচ্ছে এই গোল গম্বুজ। ঠিক আছে, এই ছিল আদিল শাহ, কি ছিল? সে ছিল কিন্তু হচ্ছে এই বিজাপুরের আমাদের কি বলছে, শাসক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তালিকোটার যুদ্ধ 1565, 1192, 1539 নাকি 1665? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1565। আচ্ছা, তালিকোটার যুদ্ধ যদি বলি, এই যুদ্ধটা মেনলি হতো কিন্তু হচ্ছে বিজয়নগরের সাথে, বিজয়নগরের সাথে বাহমনি, তাই তো? বিজয়নগরের সাথে বাহমনি সাম্রাজ্যের কিন্তু এই যে ঝামেলাটা হতো মেনলি কি নিয়ে? আর রায়চুর দোয়াব নিয়ে, যা দোয়াবের আধিপত্য নিয়ে কিন্তু এই এদের মধ্যে যুদ্ধ চলতো। তো এই তালিকোটের যুদ্ধের কথা যদি বলি, স্পেসিফিক্যালি তালিকোটের যুদ্ধের কথা বলি যদি, তাহলে বিজয়নগরের যে সেনাপতি ছিল রামরাই, সে নিহত হয়েছিল, এবং বিজয়নগরের সাথে যাদের যুদ্ধ হয়েছিল তাদের বিজাপুরের সবাই কিন্তু যোগদান করেনি। বিজাপুরের গোলকোন্ডা, আহমদনগর, বিদর এবং বিজাপুর, এই 4টি জায়গা আহ, আমাদের বাহামনির হয়ে লড়াই করেছিল। ঠিক আছে, আর সেখানে রামরাই কিন্তু বিজা যেটা ছিল বিজয়নগরের সেনাপতি, সে কিন্তু নিহত হয়েছিল। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য নিম্নের কে রচনা করেছিলেন? চণ্ডীদাস, জয়দেব, বিদ্যাপতি নাকি মালাধর বসু? এখানে কিন্তু সঠিক উত্তরটি হিসেবে মালাধর বসু। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন। আচ্ছা, এটা কি?
শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি হচ্ছে কিন্তু ভাগবত, ঠিক আছে, যে পুরাণ, সে ভাগবত পুরাণের বাংলা অনুবাদ। ভাগবত পুরাণের বাংলা অনুবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আমুক্ত মাল্যদা নিম্নের কার লেখা? খারবেল, কৃষ্ণদেব রায়, প্রথম দেব রায় নাকি তুলসীদাস? এখানে সঠিক উত্তরটি দেবে কিন্তু কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় এই আমুক্ত মাল্যদা টি লিখেছিলেন। কি কোন ভাষায় লিখেছিলেন অনেক সময় জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে কিন্তু তেলুগু ভাষায়। তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় রচনা করেছিলেন বা লিখেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন মহান ব্যক্তির দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত? অদ্বৈতবাদ নামে পরিচিত কে? রামানুচার্য, নাগার্জুন, শঙ্করাচার্য নাকি বসুমিত্র? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শঙ্করাচার্য, বা যাকে বলা হয়ে থাকে কিন্তু আদি শঙ্কর, তাই তো, ঠিক আছে। অদ্বৈতবাদ। পরবর্তী প্রশ্ন, হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় অবস্থিত? হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় অবস্থিত? আজমির, আলিগড়, দিল্লি নাকি জয়পুর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দিল্লি। দিল্লিতেই কিন্তু হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা রয়েছে, এবং মজার বিষয় হলো যে তার সমাধিটা রয়েছে কিন্তু হুমায়ুনের সমাধির পাশেই, ঠিক আছে। হুমায়ুনের সমাধির পাশেই কিন্তু তার দরগা রয়েছে, পাশেই নিজামুদ্দিন আউলিয়ার দরগা রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, খালসা কে প্রতিষ্ঠা করে? গুরু নানক, রঞ্জিত সিং, গুরু তেগ বাহাদুর নাকি গুরু গোবিন্দ সিং? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠাত করেন, এবং এ কততম গুরু ছিল, শিখ গুরু ছিল? সে ছিল কিন্তু হচ্ছে দশম গুরু, গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, যে খালসা প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন নিম্নের কোন রাজ্যে? গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি নাকি রাজস্থান? এখানে আরো একটা বলে দিই, দিল্লি, আকবর বুলন্দ দরওয়াজা যে নির্মাণ করেছিল, সেটি করেছিল কোথায়? সেটি করেছিল হচ্ছে ফতেপুর সিক্রিতে, ঠিক আছে। ফতেপুর সিক্রিতে করেছিল। কিসের জন্য করেছিল? সেটা হচ্ছে তার গুজরাট জয় স্মৃতিতে, তাই তো, গুজরাট জয়ের স্মৃতিতে করেছিল হচ্ছে বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে। তাহলে এবার যদি প্রশ্ন চলে আসি, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান কোথায় করেছিল? তাহলে ফতেপুর সিক্রিটা কোথায় রয়েছে? ফতেপুর সিক্রি রয়েছে আমাদের উত্তরপ্রদেশে, এবং সেই উত্তরপ্রদেশে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম রামতনু পান্ডে, মহেশ দাস, মনসুর খান নাকি ভগবান দাস? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রামতনু পান্ডে। রামতনু পান্ডে ছিল তানসেনের প্রকৃত নাম, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, নিম্নের কোন মোগল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন? নিম্নের কোন মোগল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন? জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর নাকি শাহজাহান? ঠিক আছে। আচ্ছা, এখানে যতগুলো নাম আছে তার মধ্যে একমাত্র আত্মজীবনী রচনা করেছিলেন হচ্ছে জাহাঙ্গীর, ঠিক আছে। একমাত্র রচনা করেছিলেন কে? জাহাঙ্গীর। এছাড়াও জাহাঙ্গীরের ছাড়াও আরো একজন মোগল সম্রাট যে তার নিজের আত্মজীবনী রচনা করেছিলেন, সেটা হচ্ছে কিন্তু বাবর, ঠিক আছে। বাদ বাকি যদি কথাগুলো বলি, তাহলে হুমায়ুনকে নিয়ে কিন্তু লিখেছিল যে গুলবদন বেগম, ঠিক আছে। হুমায়ুন নামা লিখেছিল কে? গুলবদন বেগম। তাকে নিয়ে যে লেখা সেটি, ঠিক আছে, সেটি ছিল বাবরের কন্যা। আকবরকে যে আকবর নামা সেটি কে লিখেছিল? সেটি লিখেছিল হচ্ছে আবুল ফজল, ঠিক আছে। আর শাহজাহানের ব্যাপারে যদি বলি, শাহজাহান ব্যাপারে কে লিখেছিল? সে লিখেছিল হচ্ছে ইনায়েত খা, শাহজাহান নামা, তাই তো, ঠিক আছে। একমাত্র জাহাঙ্গীর আর হচ্ছে বাবর, এই দুটো কিন্তু যে ব্যক্তি, এই দুটো ব্যক্তি হচ্ছে যে আমাদের আহ তাদের নিজের আত্মজীবনী লিখেছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা, 1526, 1527, 1526, 1556, 1556, 1761 নাকি কোনোটিই নয়? তাহলে আমরা যদি সঠিক উত্তরটা দেখতে চাই, তাহলে দেখবো হচ্ছে প্রথমটা কত হয়েছিল? প্রথমটা হয়েছিল 1526। দ্বিতীয়টি কত হয়েছিল? দ্বিতীয়টি হয়েছিল আমাদের 1556। তৃতীয়টি কত হয়েছিল? তৃতীয়টি হয়েছিল কিন্তু 1761, ঠিক আছে। তাহলে আমরা সঠিক উত্তরটা এখানে পেয়ে যাবে 1526, 1527, ঠিক আছে। আচ্ছা, প্রথম যুদ্ধটি কার হয়েছিল? বাবরের সাথে। বাবরের সাথে হচ্ছে ইব্রাহিম লোদি। আর দ্বিতীয়টি কার সঙ্গে হয়েছিল? বৈরাম খাঁর সাথে হিমু, তাই তো। বৈরাম খাঁ কার হয়ে লড়েছিল? সে হচ্ছে আকবরের হয়ে, তাই তো।
পরবর্তী প্রশ্ন চলে যায় 22 নম্বর প্রশ্ন। নিম্নের কোন ব্যক্তি প্রথম দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন? এই দিন ই ইলাহি মত গ্রহণ করেছেন মানসিং, টোডরমল, তানসেন নাকি বীরবল? ঠিক আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের কিন্তু বীরবল। ঠিক আছে, এবার যদি প্রশ্ন আসে এই দিন ই ইলাহি ধর্মমতটা কে চালু করেছিল, সেটা করেছিল কে? সেটা করেছিল হচ্ছে আকবর। ঠিক আছে, কত সালে যদি বলি, সালটা হয়ে যাবে কিন্তু 1582। ঠিক আছে, আমি একটু ডিটেলসে এই জন্য বলছি কারণ যেহেতু এই এমসিকিউ সলভ করার সাথে সাথে কিন্তু আশেপাশে যে সমস্ত ইনফরমেশনগুলো দরকার আছে প্রশ্নের সঙ্গে, সেগুলো যেন তোমরা জেনে যাও, তার জন্য এরকম ভাবে একটু আমরা তোমার হচ্ছে আমি চেষ্টা করি সেগুলো একটু ডিটেলসে বলে দেওয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যাতে তোমার একটা কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে যেন বাকিগুলো কিন্তু ইনফরমেশনগুলো জেনে যাও। ঠিক আছে, 23 প্রশ্ন, কাবুলিয়াত এবং পাট্টা প্রথার প্রবর্তন করেছিলেন কে? শেরশাহ, বাবর, আকবর নাকি অরঙ্গজেব? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু শেরশাহ। কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রচলন করেছিলেন শেরশাহ। এটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটি ছিল কিন্তু হচ্ছে ভূমি রাজস্বের সাথে সম্পর্কিত হচ্ছে কাবুলিয়াত ও পাট্টা। আচ্ছা, এরকম একটা নাম আর একটি আছে যেটা আকবর করেছিল, সেটা কি? সেটা করেছিল হচ্ছে মনসবদারি। তাই তো, মনসবদারি প্রথা, এটা কিন্তু আকবর করেছিল 1579 সালে। ঠিক আছে, কাবুলিয়াত পাট্টা করেছিল ভূমি সম্পর্কিত, যেটা শেরশাহ। মনসবদারি যেটা সৈনিক রিলেটেড, সেটা করেছিল হচ্ছে আকবর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন স্থানে জাহাঙ্গীরের সমাধি রয়েছে? লাহোর, আগ্রা, দিল্লি নাকি শ্রীনগর? সঠিক উত্তরটি হিসেবে কিন্তু লাহোর। জাহাঙ্গীরের সমাধি রয়েছে হচ্ছে আমাদের লাহোরে। ঠিক আছে, আচ্ছা, আগ্রাতে কার সমাধি আছে? আগ্রাতে তাজমহল, তাই তো, তাজমহলে কার সমাধি রয়েছে? শাহজাহান। আচ্ছা, দিল্লিতে কার আছে? দিল্লিতে আছে হুমায়ুনের। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। নিম্নের কোন মোগল সম্রাট হুগলি নদীর তীরে, হুগলি নদীর তীর থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন? নিম্নের কোন মোগল সম্রাট হুগলি নদীর তীর থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় আকবর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শাহজাহান। ঠিক আছে, কিন্তু যদি বলি যে শাহজাহান কাকে আদেশ দিয়েছিলেন এই বাংলা থেকে বা হুগলি নদীর তীর থেকে পর্তুগিজদের বিতাড়িত করতে, সেটা করেছিল হচ্ছে কিন্তু কাসিম, কাসিম খা। ঠিক আছে, বাংলা শাসনকর্তা কাসিম খাকে তিনি আদেশ দিয়েছিলেন, শাহজাহান আদেশ দিয়েছিলেন এবং তারা পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন। যাই হোক, এখানে আজকের ক্লাস শেষ করছি। তো মোটামুটি 25টা কোশ্চেন আমরা করলাম, 25টার মধ্যে কত পেলে তোমরা একটু কমেন্টে জানিও। ঠিক আছে, তার সাথে সাথে আজকের ভিডিওটা আমরা, মানে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালোভাবে পড়াশোনা করো।